এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সাথে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে A+ পাওয়ার জন্য আপনাদের একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব। সামনে যেহেতু আপনাদের বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষায় ভালো করতে গেলে অবশ্যই আপনাকে ইংরেজিতে কিন্তু ভালো করতে হবে। তো আজকে আমরা মিলি ইংরেজির ক্ষেত্রে আপনি কিভাবে কমন পেতে পারেন বা কমন পাওয়ার জন্য কোন কোন টপিকগুলা শেষ মুহূর্তে পড়বেন তার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আপনাদের দিয়ে দেবো। এজন্য যারা আপনারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন সকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আমরা একটু মানবন্টন না দেখি এখানে প্রশ্নটা কিভাবে আসে বা কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। তো ইংরেজির ক্ষেত্রে পার্ট এ থেকে প্রশ্ন আসে হলো 60 মার্কের, আর পার্ট বি থেকে আসে হলো 40 মার্কের। তো পার্ট এর যে 60 মার্ক, এই 60 মার্কের ভিতরে প্রথম যেটা আসে সেটা হলো প্রিপোজিশন থেকে আসলে 5 মার্কের প্রশ্ন। তারপরে আসে হলো গ্যাপ ফিলিং আসে উইথ ক্লু, এখানে আসলে 5 মার্কের। তারপর কমপ্লিটিং সেন্টেন্স, এটা আসলো 10 মার্কের। রাইট ফর্ম আর ভার্ব, এখান থেকে আসলো 7 মার্কের। ন্যারেশন থেকে আসলো 7 মার্কের প্রশ্ন। মডিফায়ার থেকে আসে 5 মার্কের প্রশ্ন। সেন্টেন্স কানেক্টর থেকে আসলো 7 মার্কের প্রশ্ন। সিনোনিম অ্যান্টোনিম থেকে আসলো 7 মার্কের প্রশ্ন। আর পাংচুয়েশন থেকে আসলো 7 মার্কের প্রশ্ন। তো এইভাবে টোটাল গ্রামার অংশ থেকে 60 মার্কের প্রশ্ন আসে। আর পার্ট বি আসলে 40 মার্কের, সেক্ষেত্রে ফর্মাল লেটার আসে অথবা ইমেল আসলে 10 মার্কের। আর প্যারাগ্রাফ দুইটা আসে, প্যারাগ্রাফ একটা আসলে 15 মার্কের, আর একটাও আসলে 15 মার্কের। তার মানে প্যারাগ্রাফই আসে এখানে প্রায় 30 মার্কের। আর ফর্মাল লেটারটা একটু ভালো করে পড়লে এখান থেকে কিন্তু 10 মার্কের প্রশ্ন কমন পাওয়া যায়। তো এখন আমরা এই যেখানকার গ্রামারের 60 মার্ক, এই গ্রামারের জন্য আমরা কোন কোন টপিকগুলো পড়বো তার সাজেশন দিয়ে দিব। এবং তারপরে শেষের দিকে পার্ট বির ক্ষেত্রে প্যারাগ্রাফ শেষ মুহূর্তে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা বলে দিব, সাজেশন দিয়ে দিব। এবং ইনফরমেশনাল লেটার বা ইমেলের জন্য আপনি কি পড়বেন সেটারও ফাইনাল সাজেশন দিয়ে দিব। এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তো প্রথমে আলোচনা করবো 1 নাম্বার নিয়ে। সেই 1 নাম্বারটা হলো গ্যাপ ফিলিং উইথাউট ক্লু, সেটা হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশনে ভালো করার জন্য প্রথম যেটা আপনাকে করতে হবে, অবশ্যই প্রিপোজিশনের ক্ষেত্রে দুইটা অংশ আছে। একটা হলো বেসিক রুলসের যে প্রিপোজিশনগুলো আছে, প্রিপোজিশনের বেসিক রুলসের দেখা যায় 10 থেকে 15টা রুলস আছে, সেই রুলসগুলো অবশ্যই আগে পড়ে ফেলবেন। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু পড়ে ফেলবেন, কারণ দেখা যায় এই বেসিক রুলস থেকে বেশি প্রশ্ন আসে। পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনার প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো এই আপনার প্রিপোজিশনে ভালো করার জন্য অবশ্যই আপনার যেটা করতে হবে, এই যেখানকার যে টোটাল 20টা আমি দিছি, এই 20টা আপনাকে অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে। মাঝে মধ্যে কিন্তু প্রিপোজিশনের রিপিটেশন হয়। আপনি যদি দেখেন, এখানে দেখেন যে একটা প্রশ্ন দিনাজপুর বোর্ডে 19 সালে আসছিল, সেই প্রশ্নটা আবার চট্টগ্রাম বোর্ডে 23 সালে দিয়ে দিছে। আবার দেখেন চট্টগ্রাম বোর্ডে 22 সালে একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা আবার যশোর বোর্ডে 23 সালে কমন চলে আসছে। আবার দেখা যাচ্ছে সিলেট বোর্ডে একটা 23 সালে প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা আবার চট্টগ্রাম বোর্ডে চলে আসছে। আবার দেখা গেছে যশোর বোর্ডে 2016 সালে একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা হুবহুব আপনার মাদ্রাসা বোর্ডে কিন্তু কমন চলে আসছে। এই জন্য দেখা যায় মাঝে মধ্যে কিন্তু প্রিপোজিশনও রিপিট চলে আসে, মানে বোর্ডের প্রশ্ন হুবহুব তুলে দেয়। এই জন্য আপনাকে অবশ্যই এখানে যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই প্র্যাকটিসের জন্য হলেও এই 20টা অবশ্যই সলভ করবেন। কারণ আপনি যদি এই রুলসগুলো শিখেন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যদি ভালো করে রপ্ত করতে পারেন, আর এই যে 20টা আছে এই 20টা যদি প্র্যাকটিস করে যেতে পারেন, পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। এই জন্য অবশ্যই শেষ মুহূর্তে এই 20টা অবশ্যই সাজেশনের জন্য এই 20টা অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন। তারপর আলোচনা করবো কি নিয়ে, তারপর আলোচনা করবো গ্যাপ ফিলিং উইথ ক্লু। এখানে স্পেশাল কিছু ওয়ার্ড আছে, এই স্পেশাল কিছু ওয়ার্ড দেখা যায় খুবই সহজ। এইটা পাসের ভিতরে 5 তলাও কিন্তু খুবই ইজি, কারণ এই স্পেশাল ওয়ার্ড কিন্তু বেশি নাই। দেখা যায় 10 থেকে 12টা স্পেশাল ওয়ার্ড আছে, সেই স্পেশাল ওয়ার্ডের মিনিংগুলো জাস্ট জেনে রাখবেন। এই মিনিংগুলো যদি ভালো করে জানতে পারেন তাহলে দেখবেন যে এখান থেকে পাসের ভিতরে 5ই পাওয়া সম্ভব। এখানে তেমন কঠিন কোনো রুলস নাই, জাস্ট ওই যে 10 থেকে 15টা ওয়ার্ড আছে ওর মিনিংগুলো জাস্ট শিখবেন, এখানে আপনি 5 কমন পেয়ে যাবেন। তো মিনিংগুলো শিখবেন। আর এখানে টোটাল 10টা দেওয়া আছে, এই 10টা অবশ্যই প্র্যাকটিস করবেন। বিশেষ করে ঢাকা বোর্ডে যেটা আসছে, মাদ্রাসা বোর্ডে বা রাজশাহী বোর্ডে বা দিনাজপুর বোর্ডে যে প্রশ্নগুলো আসছে, এখানে টোটাল 10টা দেওয়া আছে। এই 10টা অবশ্যই শেষ মুহূর্তে প্র্যাকটিসের জন্য অবশ্যই রিভিশন করবেন। আর এখানে যে স্পেশাল যে ওয়ার্ডগুলো আছে এর মিনিংগুলো জানলে আশা করি আপনি এখানে 5-এর ভিতরে 5 কিন্তু কমন পেয়ে যাবেন।
তারপর আলোচনা করব কি নিয়ে, তারপর মেনলি আলোচনা করব হলো 3 নাম্বার নিয়ে। 3 নাম্বারটা কি নিয়ে, এটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সটি কিন্তু আমরা 9-10 থেকে শিখে আসতেছি। তো এখানে দেখা যায় টোটাল 9 থেকে 10টার মতো রুলস আছে। এই রুলসগুলো আগে পড়বেন, অবশ্যই রুলসগুলো পড়ে ফেলবেন। তারপরে মেনলি এখানে টোটাল 20টা দেওয়া হয়েছে, এই 20টা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। কারণ কমপ্লিটিং সেন্টেন্স যদি আপনি শুধু রুলস জানেন বা যদি প্র্যাকটিস করে না যান, তাহলে পরীক্ষা হলে দেখবেন যে কমন আসলে আপনি লিখতে পারতেছেন না। এর জন্য আপনাকে অবশ্যই এগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে। এখানে টোটাল 20টা দেওয়া আছে, বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো আসছে, কোন প্রশ্ন কোন বোর্ডে আসছে এখানে মেনশন করে দেওয়া আছে। আপনি যেটা করবেন, আপনার কাছে যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারে এই বোর্ডের প্রশ্নগুলো সলিউশন সহ অবশ্যই শেষ মুহূর্তে অবশ্যই সলভ করে ফেলবেন। তাহলে আশা করি পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আপনি কিন্তু সলভ করতে পারবেন। তো এটা হলো আমরা 3 নাম্বার নিয়ে আলোচনা করলাম। এখন মিলে আলোচনা করবো 4 নাম্বার নিয়ে, সেটা হলো রাইট ফর্ম অর ভার্ব। এই রাইট ফর্ম অর ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে কিন্তু দেখা যায় 7 মার্কের প্রশ্ন আসে। তো এখানে ভালো করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এই রুলসগুলো অবশ্যই পড়তে হবে। এখানেও দেখা যায় যে 10 থেকে 12টা রুলস আছে, বেসিক রুলস, সেই রুলসগুলো অবশ্যই করে ফেলবেন। এই রুলস করার পরে প্র্যাকটিসের জন্য এখানে টোটাল 10টা বোর্ডের প্রশ্ন দেওয়া আছে, এই 10টা বোর্ডগুলো অবশ্যই করবেন। এখানেও কিন্তু মাঝে মধ্যে রিপিট হয়। দেখেন এই যে 7 নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু দেখা যাচ্ছে যে এইচএসসি 18 ব্যাচে প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নটা হুবহু রাজশাহী বোর্ডে 23 সালে তুলে দিছে। আবার দেখেন সিলেট বোর্ডে 19 সালে একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা আবার দিনাজপুর বোর্ডে কিন্তু হুবহু তুলে দিছে। আবার দেখেন এই যে 10 নাম্বার যে প্রশ্নটা, এটা কিন্তু যশোর বোর্ডে 17 সালে আসছিল, সেই প্রশ্নটা আবার দিনাজপুর বোর্ডে 19 সালে আসছে, সেই প্রশ্নটা হুবহু আবার মাদ্রাসা বোর্ডে 22 সালে চলে আসছে। আবার দেখেন এই 12 নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে 16 সালে আসছে, সেই প্রশ্নটা হুবহু আবার আপনার চট্টগ্রাম বোর্ডে আবার তুলে দিছে। আবার দেখেন 13 নম্বর প্রশ্নটা দিনাজপুর বোর্ডে 17 সালে আসছে, সেই প্রশ্নটা আবার বরিশাল বোর্ডে হুবহু তুলে দিছে। এরকম করে কিন্তু দেখা যায় এই রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়। এর জন্য অবশ্যই এখানে যে 20টা দেওয়া আছে, এই 20টা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এবং টেস্ট পেপার থেকে এগুলো সলভ করে ফেলবেন। আর রুলসগুলো ভালো করে পড়লে আশা করি এই রাইট ফর্ম আর ভার্বেও আপনি প্রশ্ন কমন পাবেন এবং অবশ্যই এই প্র্যাকটিস করে গেলে আপনি অবশ্যই অ্যান্সারটা কিন্তু করে দিয়ে আসতে পারবেন। এখন মিলে আলোচনা করব 5 নাম্বার নিয়ে, সেটা হলো ন্যারেশন। এই ন্যারেশনও কিন্তু দেখা যায় যে 7-এর ভিতরে 6 বা 7ও কিন্তু তোলা সম্ভব। এর জন্য অবশ্যই আগে ন্যারেশনের যে রুলসগুলো আছে, এই রুলসগুলো অবশ্যই আগে পড়ে ফেলবেন। রুলস পড়ার পরে এখানে যে টোটাল 20টা দেওয়া আছে, এই 20টা অবশ্যই প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করে যাবেন। এই ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে প্রচুর পরিমাণে রিপিট হয়, প্রশ্ন রিপিট চলে আসে। যেমন দেখেন এখানে ন্যারেশনের ক্ষেত্রে প্রথমটাই দেখেন একটা প্রশ্ন আপনার ঢাকা বোর্ডে আসছিল 12 সালে, সেই প্রশ্নটা বরিশাল বোর্ডে 22 সালে তুলে দিচ্ছে। আবার সেই প্রশ্নটা আবার দিনাজপুর বোর্ডে 24 সালে কিন্তু তুলে দিচ্ছে। তারপর দেখেন তারপরে যে প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে আসছিল 16 সালে, সেই প্রশ্নটা আবার রাজশাহী বোর্ডে আবার 24 সালে কিন্তু আবার প্রশ্নটা হুবহু কমন চলে আসছে। আবার দেখেন এই 7 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু দিনাজপুর বোর্ডে একবার আসছিল, সেই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে আসছিল, আবার মাদ্রাসা বোর্ডে আসছিল, আবার রাজশাহী বোর্ডে আসছিল। এরকম করে কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রিপিট হয়। তো এর জন্য প্রশ্ন কমন পাওয়ার জন্য, ভালোভাবে উত্তর করার জন্য, প্র্যাকটিসের জন্য হলেও শেষ মুহূর্তে অবশ্যই এই যে 20টা প্রশ্ন আছে, এটা টেস্ট পেপার থেকে সলিউশন সহ অবশ্যই সলভ করে ফেলবেন। আর ন্যারেশনের যে রুলসগুলো আছে, এই রুলসগুলো অবশ্যই শেষ মুহূর্তে করে ফেলবেন। তারপরে মডিফায়ার, এই মডিফায়ারটাও কিন্তু খুবই ইজি। দেখা যায় একটু প্র্যাকটিস করলে বা মডিফায়ারের বেসিক যে রুলসগুলো আছে, এই রুলসগুলো পড়লেও দেখা যায় মডিফায়ারেও 5-এর ভিতরে 5 পাওয়া সম্ভব। এই মডিফায়ারে কমন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এই যে 20টা আছে, এই 20টা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি যে এই যে সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো যে আপনি হুবহু কমন পাবেন ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এই সাজেশনগুলো পড়লে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আর রুলসগুলো পড়া থাকলে আর এই প্র্যাকটিস করে গেলে আপনার যদি কমন নাও আসে, তারপরেও আপনি কিন্তু অ্যান্সারটা প্রপারলি করে দিয়ে আসতে পারবেন। কারণ এই গ্রামারের ক্ষেত্রে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। উইথাউট প্র্যাকটিস আপনি পরীক্ষা হলে দেখবেন প্রপারলি আপনি অ্যান্সার কখনোই করতে পারবেন না। তো কমন আপনি পাবেন এটা না, আপনি যদি প্র্যাকটিস করে যান তাহলে অবশ্যই আপনি পরীক্ষা হলে যে লিখে আসতে পারবেন, অর্থাৎ উত্তর করে দিয়ে আসতে পারবেন। এর জন্য অবশ্যই এই 6 নম্বরের জন্য এখানে যে টোটাল 20টা দেওয়া আছে, এখানে পাশে বোর্ডগুলো মেনশন করে দেওয়া আছে আপনার টেস্ট পেপার থেকে, এই বোর্ডগুলো অবশ্যই শেষ মুহূর্তে বেশি সলভ করে যাবেন। তারপর মিলে আলোচনা করবো কিনে, আলোচনা করবো 7 নাম্বার, এটা হলো এই সেন্টেন্স কানেক্টর। এই সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রেও দেখা যায় যে যেই সেন্টেন্স কানেক্টরগুলো আছে, সেক্ষেত্রে 15 থেকে 20টার মতো সেন্টেন্স কানেক্টর আছে। ওই সেন্টেন্স কানেক্টরগুলোর যদি জাস্ট মিনিংগুলো ভালো করে পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনি এইটার প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন। কারণ মাঝে মধ্যে দেখা যায় এখানে সিনোনিম কিছু সেন্টেন্স
কানেক্টর আছে ওই সিনোনিমগুলো ইউজ করলে দেখা যায় আপনার উত্তর কিন্তু হয়ে আসে। এই জন্য আপনাকে অবশ্যই এটার জন্য যে মিনিংগুলো আছে এই মিনিংগুলো ভালো করে পড়বেন। আর এখানে টোটাল 20টা আপনাকে দেওয়া হয়েছে, এই 20টা অবশ্যই শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যাবেন, কারণ এই 20টা যদি আপনি প্র্যাকটিস করে যান আর নিয়মগুলো যদি পড়া থাকে অবশ্যই পরীক্ষা হলে আপনি দেখবেন যে অ্যান্সারটা আপনি করে দিয়ে আসতে পারবেন। এই জন্য এখানে যে 20টা দেওয়া আছে পাশে বোর্ডগুলো মেনশন করে দেওয়া আছে, এগুলো অবশ্যই শেষ মুহূর্তে বেশি বেশি প্র্যাকটিস করে যাবেন। তারপর মিলে আলোচনা করবো কি নিয়ে, তারপর মিলে 8 নাম্বারটা হলো সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একটু মাঝে মধ্যে দেখা যায় একটু কঠিন চলে আসে, তারপরেও আপনাকে অবশ্যই এই সিনোনিম অ্যান্টোনিম ভালো করার জন্য অবশ্যই একটু ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি এখানে টোটাল 20টা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন দেওয়া আছে, এই 20টা বোর্ড কোশ্চেন অবশ্যই পড়ে যাবেন, কারণ মাঝে মধ্যে দেখা যায় এই সিনোনিম অ্যান্টোনিমও কিন্তু বোর্ড হুবহু রিপিট আসে। আপনাকে জাস্ট এক্সাম্পল দিয়ে যদি বলে দেখেন এখানে 6 নাম্বার, এই 6 নাম্বারটা সিলেট বোর্ডে 16 সালে আসছিল, সেটা আবার ঢাকা বোর্ডে 23 সালে হুবহু তুলে দিছে। আবার দেখেন এখানে 7 নাম্বারটা সিলেট বোর্ডে 19 সালে আসছিল, সেই প্রশ্নটা মাদ্রাসা বোর্ডে হুবহু তুলে দিয়েছে। সো এইভাবে দেখা যায় মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন রিপিট চলে আসে। সো রিপিটের আশা বাদ দিয়ে আপনি যদি ভোকাবুলারি একটু ভালো করে দেখে যেতে পারেন আর এগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারেন, দেখবেন যে আপনি সিনোনিম অ্যান্টোনিমটা আপনি অ্যান্সার করতে পারতেছেন। এর জন্য অবশ্যই আপনাকে এই 20টা অবশ্যই সলভ করবেন, আর ভোকাবুলারির জন্য সিনোনিম অ্যান্টোনিমটা একটু টেস্ট পেপার থেকে ভালো করে পড়ে ফেলবেন, তাহলে আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। এই পাংচুয়েশনটা সবচেয়ে বেশি ইজি, কারণ এই পাংচুয়েশনের 7-এর ভিতরে 7 পাওয়াই সম্ভব, কারণ পাংচুয়েশন সাধারণত ন্যারেশন ফরম্যাটে পাংচুয়েশন আসে আর মাঝে মধ্যে দেখা যায় ডায়লগ ফরম্যাটে পাংচুয়েশন আসে। এই পাংচুয়েশনে ভালো করার জন্য আপনাকে পাংচুয়েশন বেসিক কিছু রুলস আছে, 8-9টা রুলস আছে, এই রুলসগুলো পড়বেন আর এই যে প্র্যাকটিস করে যাবেন, অর্থাৎ একটা ডায়লগের ক্ষেত্রে কোথায় কোলন বসে, কোথায় উদ্ধৃত চিহ্ন বসে, কোথায় ডট বসে, কোথায় সেমিকলন বসে, এগুলো একটু প্র্যাকটিস করে যাবেন। ন্যারেশনের ক্ষেত্রে কোথায় কীভাবে বসে আর ডায়লগের ক্ষেত্রে কীভাবে আসে, সেখানে ডায়লগও দেওয়া আছে আবার ন্যারেশনগুলো দেওয়া আছে। সো বোর্ড কোশ্চেনগুলো শেষ মুহূর্তে যদি প্র্যাকটিস করে যেতে পারেন আর রুলসগুলো যদি দেখে যেতে পারেন, আশা করি পরীক্ষা আপনি ভালোভাবে উত্তর করে দিয়ে আসতে পারবেন। তো এই হলো গ্রামার অংশ নিয়ে আলোচনা করলাম। এখন মিলিয়ে আলোচনা করবো কি নিয়ে, এখন আমরা মিলিয়ে পার্ট বি নিয়ে আলোচনা করবো। এই পার্ট বির 40 মার্ক, এই 40-এর ভিতরে কমন পাওয়ার জন্য প্রথমে আপনাকে ফর্মাল লেটারটা শিখতে হবে। এই ফর্মাল লেটার বলতে আমরা বাংলায় মিলে দরখাস্ত বা আবেদনপত্র যে আমরা শিখে আসছি সেটাকে বলা হলো ফর্মাল লেটার। এই ফর্মাল লেটারগুলো দেখা যায় গতানুগতিক আপনি 9-10 থেকে যেগুলো পড়ে আসছেন সেগুলাই পরীক্ষায় চলে আসে। জন্য প্রথম কাজ হবে আপনাকে ফর্মাল লেটার লেখার যে ফরম্যাটটা আছে, প্রথম কাজ হবে আপনাকে এই ফরম্যাটটা আগে ভালো করে শিখে ফেলবেন, কারণ ফরম্যাটটা শিখলে প্রশ্ন যদি কোনো কারণে কমন নাও আসে আপনি লিখে আসতে পারবেন। এই ফরম্যাটের ক্ষেত্রে দেখা যায় আপনি যদি প্রিন্সিপালের কাছে লিখেন তাহলে সেক্ষেত্রে একটা ফরম্যাট থাকে, আপনি যদি চেয়ারম্যানের কাছে লিখেন অথবা আপনি যদি ডিসি বরাবর যদি আপনি লিখেন তাহলে সেক্ষেত্রে যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো শিখবেন। আর এখানে টোটাল 10টা সাজেশন দেওয়া হয়েছে, এই 10টা অবশ্যই ভালো করে পড়ে যাবেন। তো আশা করি পরীক্ষায় এখান থেকেই কমন আসবে, আর কমন না আসলেও কোনো কারণে যদি আপনার ফরম্যাটটা ভালো করে পড়া থাকে আপনি অবশ্যই অ্যান্সারটা করে দিয়ে আসবেন। তবে এই 10টা অবশ্যই শেষ মুহূর্তে ভালো করে পড়ে যাবেন। তারপর মিলে আলোচনা করব, এখন মেনলি আমরা আলোচনা করবো হলো ইমেল নিয়ে। তো আমাদের মাঝে মধ্যে কিন্তু ইমেলও চলে আসে, ইমেলে ভালো করার জন্য আপনাকে অবশ্যই ইমেলের ফরম্যাটটা একটু ভালো করে শিখে যেতে হবে, যেহেতু ইমেলের ফরম্যাটটা একটু আলাদা। এই জন্য প্রথমে আগে আপনার কাজ হবে ইমেলের ফরম্যাটটা একটু ভালো করে পড়বেন। আর ইমেল কমন পাওয়ার জন্য এখানে টোটাল 5টা দেওয়া আছে, এই 5টা একটু ভালো করে দেখে যাবেন। আর ফরম্যাটটা জানা থাকলে আশা করি ইমেল যদি প্রশ্ন আসে ইমেলে একটু উত্তর করতে পারবেন। এই জন্য ইমেলটা একটু ভালো করে পড়ে ফেলবেন। আপনি মেনলি 11 নাম্বার যে 15 মার্কের প্যারাগ্রাফ আসে সেক্ষেত্রে আপনাকে এখানে টোটাল 10টা দেওয়া হয়েছে, এই 10টা অবশ্যই পড়বেন। তো 10টার ভিতরে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার 1 নাম্বারটা প্রাইস হ্যাক, এটা অবশ্যই পড়বেন। এই বাংলাদেশ নিয়ে প্রশ্ন চলে আসতে পারে, যেমন স্মার্ট বাংলাদেশ নিয়ে প্রশ্ন আসতে পারে বা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই নিয়ে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ বাংলাদেশ রিলেটেড একটা প্যারাগ্রাফ আপনি অবশ্যই পড়বেন। আর মাঝে মধ্যে এই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েও আসে, ন্যাশনাল ফ্ল্যাগটাও পড়বেন। এই ক্লাইমেট চেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট, এই ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং এটা প্রায় সিমিলার কাছাকাছি আপনি প্যারাগ্রাফ, এই দুইটা আপনি অবশ্যই ভালো করে পড়বেন। আর এনভায়রনমেন্টাল পলিউশন এটা অবশ্যই ভালো করে পড়বেন। আর ডিফরেস্টেশন বা ট্রি প্লান্টেশন এই দুটো অবশ্যই ভালো করে পড়ে ফেলবেন, অর্থাৎ এই 5টা প্রথমে অবশ্যই ভালো করে পড়বেন। আর এক্সট্রা যদি কেউ পড়তে চান এই টোটাল বাকি আর 5টা যে আছে এই 5টা পড়বেন, অর্থাৎ আশা করি এই 10টা যদি আপনি ভালো করে পড়তে পারেন এখান থেকে আশা করি আপনার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর মিলে আলোচনা করবো কিনে পরে আরেকটা আছে প্যারাগ্রাফ আসে, সেটা হলো 15 মার্কের। এটার জন্য আপনি এখানে আরও 10টা দেওয়া হয়েছে, 10টা পড়বেন। 10টার ভিতরে যারা কম পড়তে চান তারা 5টা অবশ্যই পড়বেন, আর যারা একটু বেশি পড়তে চান তারা অবশ্যই 10টা পড়বেন। তো 5টা কোন 5টা অবশ্যই পড়বেন, ড্রাগ এডিকশন খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বেন। রোড অ্যাক্সিডেন্ট এটাও পড়বেন। ফিমেল এডুকেশন এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও পড়বেন। তারপর সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বেন। আর একটা যেটা আছে যে ফুড নিয়ে প্রায় সময় প্রশ্ন চলে আসে, এটা একটু পড়ে ফেলবেন। তার মানে টোটাল এই 5টা প্রথমে অবশ্যই পড়বেন, আর এক্সট্রা আরও 5টা দেওয়া আছে, এই 5টা ব্যাকআপ হিসেবে
পড়ে যাবেন। তো আশা করি এই 10টা পড়লে এখান থেকে আপনি এই 10টায় পড়লে আপনি এখানে 15 মার্ক কমন পাচ্ছেন। সো এইটা অবশ্যই ভালো করে পড়ে যাবেন। তাহলে আশা করি এইখানে আপনার প্যারাগ্রাফ এবং এই ফর্মাল লেটার এগুলো পড়লে আপনার প্রশ্ন কমন চলে আসবে। তো এই হলো টোটাল আমাদের সাজেশন। আমরা মেনলি প্যারাগ্রাফের সাজেশনও দিয়ে দিচ্ছি, আমরা মেনলি ফর্মাল লেটার বা ইমেলেরও সাজেশন দিয়ে দিচ্ছি এবং গ্রামারের জন্য কোনগুলো পড়বেন সেটাও বলে দিচ্ছি। সো আপনি যদি এভাবে ভালো করে প্রস্তুতি নিতে পারেন তাহলে অবশ্যই ইংরেজিতে ভালো করতে পারবেন। মনে রাখবেন ইংরেজিতে যদি ভালো করতে পারেন তাহলে ওভারঅল আপনার রেজাল্টটা কিন্তু ভালো আসবে, আর আপনাদের বোর্ড রেজাল্টটা কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন টেস্টও কাজে দেবে। এর জন্য অবশ্যই ইংরেজিতে শেষ মুহূর্তে অবশ্যই গুরুত্ব দিবেন। তো আপনাদের পুরো সাজেশনটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আর কোন কোন সাবজেক্টের সাজেশন চান সেটা অবশ্যই কমেন্টে বলে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন সাজেশন নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।